সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা প্রত্যয়েরই অংশ বিশেষ, এবং প্রত্যয় আমরা তত প্রত্যয় অবধি করেছিলাম। তো আজ যেহেতু আমরা কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করছি, কৃত প্রত্যয়ের প্রথমে যে কৃত্য প্রত্যয় আছে, পাঁচটা প্রত্যয় তব্য অনিয় নট যৎ ক, এই পাঁচটাকে যে কৃত্য প্রত্যয় সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি নিষ্ঠা প্রত্যয় অর্থাৎ ততবতু প্রত্যয় নিয়ে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা কৃত প্রত্যয়েরই অন্তর্গত তাচ প্রত্যয়। তাচ প্রত্যয় ও লব প্রত্যয় হয়, তো তার মধ্যে আমরা আজকে এই তাচ প্রত্যয় নিয়ে আলোচনা করব। তো চলো, তোমাদের সাথে আছি আমি নিপা। আজকের ক্লাস তাহলে আমরা আগে যে প্রত্যয়গুলো করেছি সেগুলো দেখেছি, মানে প্রত্যয়গুলো কোন কোন ধাতুর পরে কোন কোন প্রত্যয় হয় সেগুলো। কৃত্য প্রত্যয় যে তব্য অনিয় নট যৎ কব এগুলো কখন কখন হয় তার কিছু নিয়ম ছিল, এবং নিষ্ঠা প্রত্যয় ততবত প্রত্যয় কখন হয় সেগুলো সবই নিয়ম ছিল। তো আজকে আমরা যেটা তাচ প্রত্যয় নিয়ে আলোচনা করব সেখানেও কিছু কিছু নিয়ম আছে, এবং আমি তোমাদের বলছি এই যে কটা নিয়ম আছে এই নিয়মগুলো যদি তোমরা একবার মাথায় ভালো করে ঢুকিয়ে দিতে পারো তাহলে এর বাইরে তোমাদের আর কোনো বই ফলো করতে হবে না। জাস্ট এই নিয়মগুলো একবার ভালো করে বুঝে নাও, পরীক্ষায় তাচ প্রত্যয় থেকে যেরকমই প্রশ্ন আসুক ঠিক অ্যান্সার দিতে পারবে। তো তাচ প্রত্যয় প্রথমেই জানি যে অসমাপিকা ক্রিয়ার পরে তাচ প্রত্যয় হয়। তো অসমাপিকা ক্রিয়া, যেমন আমি যদি বলি আমি ভাত খেয়ে খেয়ের পরে আমি আর কিছু বলছি না যে আমি ভাত খেয়ে খেলতে যাব না, আমি ভাত খেয়ে পড়বো না, ঘুমাবো না, গান করবো, এগুলো কিছুই আমরা বলছি না, শুধু খেয়ে। তো এটাও একটা ক্রিয়া, এবং এই ক্রিয়াটাই যে খেয়ে বললাম এটা একটা অসমাপিকা ক্রিয়া। তাহলে এরকম পড়ে, খেয়ে, দেখে, শুনে, বুঝে এগুলো সবই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং এই অসমাপিকা ক্রিয়ার উত্তর মানে আমরা আগেই জেনেছি যে পরে, এইগুলোর পরে হচ্ছে তাচ প্রত্যয় হয়। তো প্রথম নিয়ম দেখো, বলছে যে অসমাপিকা ক্রিয়ার উত্তর তাচ প্রত্যয় হয়। আমি একটুখানি আগেই জাস্ট বললাম। এবারে আমরা উদাহরণের সাথে দেখে, যেমন অহং পঠিত্বা বিদ্যালয়ং গমিষ্যামি, অহং পঠিত্বা বিদ্যালয়ং গমিষ্যামি। তো এর মধ্যে এই যে দেখতে পাচ্ছি পঠিত্বা, এই পঠিত্বাটা কি, এটা হচ্ছে তাচ প্রত্যয়। তো প্রথমে আরেকটা কথা জেনে নেই, এই যে তাচ প্রত্যয় দেখতে পাচ্ছি কয় তয় বফলা আকার চ, আগে আমরা যে তবতু করেছি ওখানে আমরা কি দেখেছি, ত প্রত্যয় ত থাকে আর তবতু প্রত্যয় তবত থাকে, মানে প্রত্যেকটা প্রত্যয়ে কিছু না কিছু অবশিষ্টাংশ থাকে প্রত্যয় যখন আমরা নির্ণয় করি। তো এখানেও ঠিক সেম, এখানে আমরা কি কয় তয় বফলা কি কি পাচ্ছি, ক পাচ্ছি, ত পাচ্ছি আর ব পাচ্ছি, কয় তয় বফলা আকার, এরপরে আসছে আকার, তারপরে চ হসন্ত, এটা মিলেই হচ্ছে তাচ, হচ্ছে কয় তয় বফলা আকার চ। তো এই যখন আমরা তাচ প্রত্যয় নির্ণয় করব তখন আমরা দেখতে পাবো কি, তখন আমরা শুধু এই তটা পাবো আর এই বটা পাবো, তার মানে কি তয় বয় আর আকার পাবো। তাহলে তাচ প্রত্যয় কি কি পাবো, তয় বয় আকার পাবো। প্রত্যয় নির্ণয় করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে তয় বয়। যেমন দেখো পঠিত্বা, এই যে তয় বয় আমরা পাচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে পট যুক্ত তাচ করে হয়েছে পঠিত্বা, তাহলে এখানে কি তাচ প্রত্যয় হয়েছে। তো যেটা বলছিলাম যে অহং পঠিত্বা বিদ্যালয়ং গমিষ্যামি, এটা যদি আমি বাংলা করি তাহলে কি হবে, আমি পড়ে বিদ্যালয়ে যাব। তাহলে আমি পড়ে, এখানটা আমাদের কাজটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তারপরে বিদ্যালয়ে যাব যখন বললাম তখন সম্পূর্ণ হচ্ছে, কিন্তু এই যে পড়ে এটা একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এবং এখানেই হয়েছে তাচ প্রত্যয়, পঠিত্বা হয়েছে, পট যুক্ত তাচ করে হয়েছে পঠিত্বা। নেক্সট হচ্ছে গীতং শ্রুত্বা প্রীত ভব, গান শুনে প্রীত হও। তাহলে গান শুনে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অসমাপিকা ক্রিয়া, এবং এখানে হয়েছে কি অসমাপিকা ক্রিয়ার উত্তর তাচ প্রত্যয় হয়। তাই শ্রুত্বা হয়েছে, শ্রু ধাতুর সাথে যদি তাচ প্রত্যয় করি তাহলে কি হয়, শ্রুত্বা হয়। তাহলে বোঝা গেল যে অসমাপিকা ক্রিয়ার উত্তর তাচ প্রত্যয় হয়, তার মানে জানলাম তাচ প্রত্যয়টা আমরা অসমাপিকা ক্রিয়ার পরেই আমরা যুক্ত করব। নেক্সট পয়েন্টে বলছে যে তাচ প্রত্যয় রূপের কোনো পরিবর্তন হয় না, তাচ প্রত্যয় রূপের কোনো পরিবর্তন হয় না। তো এর আগে আমরা যে প্রত্যয়গুলো করেছি দেখেছি যে অনেক ধাতু আছে যেগুলোর ক্ষেত্রে প্রত্যয়ের অনেক পরিবর্তন হয়। যেমন গম যুক্ত ত করে আমরা করেছিলাম গত, কিন্তু ধা যুক্ত ত করে আমরা কি করেছিলাম, হিত করেছিলাম। তাহলে এই যে পরিবর্তন হলো, ধা ধাতুটা হি হয়ে গেল। এই তাচ প্রত্যয়ে জাস্ট কয়েকটা ধাতুর ক্ষেত্রে এরকম বিকল্প আছে, কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে কি হয়, রূপের কোনো পরিবর্তন হয় না, তাই এগুলোকে অব্যয় রূপে উক্ত হয়। তো অব্যয় মানে কি, অব্যয় মানে যার কোনো ব্যয় নেই, পরিবর্তন নেই,
যেটা সর্বদাই হচ্ছে নিজের রূপেই থাকে, কোনো কোনো অবস্থাতেই, মানে যে বাক্যের মধ্যে যেভাবে তুমি অব্যয়কে বসাও তার কোনো পরিবর্তন হবে না। যেমন হচ্ছে যদা, কদা, সদা, এগুলো কি, এগুলো কোনো বাক্যের মধ্যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন হয় না। তাহলে এবার অকস্মাৎ, অধুনা, এগুলো সবই হচ্ছে অব্যয়। সেই জন্য এই তাজ প্রত্যয় যেহেতু রূপে পরিবর্তন হয় না বলে এটাকে আমরা অব্যয় রূপেও উক্ত করতে পারি। অব্যয় রূপে কি হয়, উক্ত হয়, মানে অব্যয় রূপেও আমরা এগুলোকে বলতে পারি। যেমন কি ক্রিযুক্ত তাজ করে কৃত্বা, এই যে ক্রি ধাতুর সাথে তাজ প্রত্যয় করে কৃত্বা হলো, ক্রি ধাতু ছিল এবং সেই ক্রি ধাতুই আছে, শুধু তয় বয় করেছে। যেহেতু আমরা জেনেছি যে তাজ প্রত্যয় তয় বয় থাকে, ক্রি করে তাজ করে কৃত্বা হলো, সুযুক্ত তাজ করে শ্রুত্বা হলো, গমযুক্ত তাজ করে গত্বা হবে। তো এরকম, তার মানে কোনো রূপের পরিবর্তন হয় না। এবারে যে ধাতুর ক্ষেত্রে রূপের পরিবর্তন হয়, জাস্ট সেই কটা ধাতু আমরা একটু জেনে নিলে আর বাকিগুলা নিয়ে আমাদের কোনো আর অসুবিধা হবে না, কারণ আমরা জানলাম যে তাজ প্রত্যয়ে রূপের কোনো পরিবর্তন। বলছে যে তাজ প্রত্যয়ে কতিপয় ধাতুর উত্তর ইট আগম হয়, মানে তাজ প্রত্যয়ে কিছু কিছু ধাতুর ক্ষেত্রে আবার কি হয়, ইট আগম হয়। ইট আগম হয় বলতে কি, এই যে ইট বলেছি, ইট আগম মানে যে হস্যই, ইটের হস্যই থাকে, মানে হস্যই আগম হয়। এবার ইট হলে কি হয়, ইট হলে ধাতুর উপধা স্থিত যে লঘু স্বর আছে এবং ধাতুর যে অন্তঃস্বর আছে, এই দুটো স্বরের গুণ হয়। কি বললাম, ধাতুর উপধা স্থিত লঘু স্বর ও অন্তঃস্বরের গুণ হয়। তো গুণ হয় বলতে আমরা আগেই জেনেছি স্বরের গুণ হয় মানে হর্ষই দীর্ঘ স্থানে একার হয়, হর্ষ দীর্ঘ স্থানে ওকার হয়, লি স্থানে অল হয়, আর রি স্থানে অর হয়। এটাই হচ্ছে স্বরের গুণ। তাই বললো যে তাজ প্রত্যয় কতিপয় ধাতু, কিছু কিছু ধাতু, আমি আগেই বললাম যে তাজ প্রত্যয় রূপের কোনো পরিবর্তন হয় না, বা জাস্ট কয়েকটা ধাতুর ক্ষেত্রে একটু রূপের পরিবর্তন আছে। তো সেই ধাতুর উত্তর যদি তাজ প্রত্যয় থাকে, মানে সেই ধাতুগুলোর পরে যদি তাজ প্রত্যয়, তাহলে ইট আগম হবে। ইট আগম হলে কি হবে, ধাতুর উপধা স্থিত, উপধা বলতে আমরা কি জেনেছি যে উপধা হলো অন্তবর্ণের, অন্তবর্ণের যে পূর্ব বর্ণ সেটাকেই বলা হয় উপধা। যেমন যদি আমি উচ্চারণ করি রাম, রয়াকার ম, কিন্তু ময় হসদ দিলে আমি উচ্চারণ করবো কি, রাম উচ্চারণ করবো, কিন্তু এখানে আমরা রাম বলতে পারবো না, কারণ আমরা যে কথাটা রাম বলে থাকি রয়াকার মটা, সেটা আমরা সবাই ভুল বলি, এই উচ্চারণটা আমাদের ঠিক নয়। কিন্তু যখন আমরা উচ্চারণ করবো রাম, তখনই উচ্চারণটা যথার্থ হবে। ময়ের সঙ্গে অ একটা স্বরবর্ণ যুক্ত আছে, তাহলে লাস্টে আমরা হচ্ছে লাস্টের বর্ণ মানে অন্তবর্ণ হলো অ, এবং তার পূর্ববর্ণটা উপধা, তাহলে অ তার পূর্ববর্ণ কি ম, সেই জন্য ম হচ্ছে এই রাম শব্দের উপধা। তো সেই উপধা স্থিত মানে উপধায় যে থাকবে তা সেটা যে লঘুস্বর এবং ধাতুর যে অন্তঃস্বর, এই দুটোর গুণ হয়। যেমন কি সি যুক্ত তাজ করে কি হচ্ছে সৈত্যা, এখানে গুণ হয়ে কিন্তু হয়ে যাচ্ছে সৈত্যা, কারণ আমরা একটুখানি আগে দেখলাম ক্রিযুক্ত তাজ করে কৃত্বা হচ্ছে, শ্রুযুক্ত তাজ করে শ্রুত্ব হচ্ছে, ওখানে কিন্তু কোনো গুণ হয়নি, কিন্তু এখানে এই নিয়মটা যেহেতু প্রযোজ্য হচ্ছে বলে শ্রীযুক্ত তাজ করে হয়ে যাচ্ছে সৈত্যা। সেম অর্পিযুক্ত তাজ করে অর্পয়িত্বা, সেম কারয়িত্বা, আশয়িত্বা, এরকম ধরনের হবে, কারণ এই ধাতুগুলোর ক্ষেত্রে। তাহলে কি বললাম যে এই ধাতুর ক্ষেত্রে কি হবে, ইট আগম হবে মানে হর্ষের আগম হবে, এবং আগম হলে কি হবে, ধাতুর উপধাস্থিত লঘুস্বর এবং অন্তঃস্বরের গুণ হবে। নেক্সট বলছে পট আর পদ ধাতু, এখানে দুটো ধাতু, কি কি বললাম, পট আর পদ ধাতু। এই ধাতুগুলোর পরে যদি তাজ প্রত্যয় থাকে তাহলে বিকল্প আবার ইট আগম হবে, মানে এই ধাতুগুলোর ক্ষেত্রেও আবার ইট আগম হবে। যেমন আমরা দেখলাম কি পটযুক্ত তাজ করে আমরা কিন্তু পট্তোয়া বলছি না, পটযুক্ত তাজ করে কিন্তু পট্তোয়া বলতে পারছি না, এখানে আমরা ইট আগম করে দিলাম কি পঠিত্তোয়া, এবং পটযুক্ত তাজ করে দিলাম পঠিত্তোয়া। তাহলে পঠিত্তোয়া কেন হচ্ছে, কারণ এই ধাতুর পরে যেহেতু তাজ প্রত্যয় আছে তাই একটা করে ইট আগম হচ্ছে, তাই ঠয় হস্যি হয়ে গেল, পঠিত্তোয়া হয়ে গেল। সেম পথযুক্ত তাজ করে কি হচ্ছে, সেম হবে পতিত্তোয়া হবে, পথযুক্ত তাজ করে হবে পতিত্তোয়া। নেক্সট নিয়ম বলছে ধা আর হা ধাতু, তাহলে কয়েকটা ধাতু আমরা দেখতেই পাচ্ছি যে কি কি ধাতুর ক্ষেত্রে রূপের পরিবর্তন হয়। ধা আর হা ধাতু, কি কি ধাতু বললাম, এটা হচ্ছে ধা ধাতু আর হা ধাতু। এই ধাতুর পরে উত্তর মানে ধাতুর পরে যদি তাজ প্রত্যয় থাকে তাহলে কি হবে, যে ধা আর হা স্থানে এই দুটো স্থানে কি হবে, হি হবে। তবে ধা যুক্ত তাজ করলে আমরা কিন্তু ধাত্যা বা হাত্যা বলে এরকম কিছু করব না, কি করব, ধা যুক্ত তাজ করে আমরা করব হিত্বা, আবার হা যুক্ত তাজ করে আমরা করব হিত্বা, কারণ ধা আর হা এই দুটো ধাতুর পরে যদি তাজ প্রত্যয় থাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে কি হবে, সেখানে হয় হস্যি। নিয়ম কি বলছে, একাধিক বা উভয় ক্রিয়ার কর্তা যদি একই হয়
তাহলে আগের ক্রিয়া মানে পূর্বের ক্রিয়াটা যেটা সম্পন্ন হয়, পূর্বের ক্রিয়ার উত্তর মানে সেই পূর্বের ক্রিয়ার পরে কিন্তু বা ওই ক্রিয়াতেই টাচ প্রত্যয় যুক্ত হয়। যেহেতু এগুলো হচ্ছে সবই কৃত প্রত্যয় এবং কৃত প্রত্যয়ে পড়ার আগেই আমরা জেনেছি যে ধাতুর উত্তর কৃত প্রত্যয় হয়, মানে ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় হয় আর তদ্ধিত প্রত্যয়টা শব্দের সঙ্গে যুক্ত হয়। তাহলে কি বললাম যে একাধিক বা উভয় ক্রিয়ার কর্তা একই হলে, এর মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে অনেকগুলো ক্রিয়া থাকতে পারে কিন্তু সেই বাক্যটার কর্তা একজনই। তো সেরকম বাক্যে যে পূর্বের ক্রিয়াটা সম্পন্ন হবে মানে যেটা পূর্বের ক্রিয়া সবার আগের ক্রিয়া, ঠিক সেই ক্রিয়াটিতেই কিন্তু তাচ প্রত্যয় যুক্ত হবে। যেমন দেখো গৃহং গত্বা খাদামি, গৃহং গত্বা খাদামি, এখানেই বুঝতে পারছি যে বাড়ি গিয়ে আমি খাবো, আমি কিন্তু কর্তাটা এখানে উজ্জ্ব রয়েছে, কিন্তু বাক্যটা আমরা যখন পড়ছি বা বাংলা মানে করছি তখন বুঝতে পেরে যাচ্ছি যে এখানে আমিটাই বোঝাচ্ছে, কারণ খাদামি বলেছে, তাই অহং খাদামি হয়। তাহলে গৃহং গত্বা খাদামি উত্তম পুরুষ বোঝাই যাচ্ছে, আমাকেই বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো দুটো কর্তা আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে গত্বা আবার খাদামি, এই দুটো হচ্ছে ক্রিয়া এবং এই দুটো ক্রিয়ার পূর্বের যে ক্রিয়াটা সেটা হলো এই গত্বা, এটা হলো পূর্বের ক্রিয়া। যে বাড়ি গিয়ে, আমি প্রথমেই বললাম যে এই করে গিয়ে খেয়ে এই অসমাপিকা ক্রিয়ার উত্তর তাচ প্রত্যয় হয়, সেই জন্য কি হয়ে গেল গত্বা হয়ে গেল, এখানে এই অসমাপিকা ক্রিয়াটিতে তাচ প্রত্যয় যুক্ত হয়ে গেল। আর প্রথমে যে উদাহরণটা নিয়েছিলাম অহং পঠিত্বা বিদ্যালয়ং গমিষ্যামি, এখানে এই পঠিত্বা আর এদিকে এই গমিষ্যামি, এই দুটো হচ্ছে কি ক্রিয়া, এর মধ্যে আমরা কর্তা অহং আমি নিজে একটাই দেখতে পাচ্ছি, একই কর্তা দুটো ক্রিয়া। তো এর মধ্যে পূর্বের ক্রিয়া যেটা সেটা পঠিত্বা ছিল, সেই জন্য এখানে কি হয়ে গেল এটা তাচ প্রত্যয় যুক্ত হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে একাধিক বা উভয় ক্রিয়ার কর্তা যদি একই হয় তাহলে পূর্বে যে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সেই ক্রিয়াটিতেই তাচ প্রত্যয় যুক্ত হবে। নেক্সট বলছে ক্লিশ আর পু ধাতু, কি ধাতু বললাম ক্লিশ ধাতু আর পু ধাতু, এই ধাতুগুলোর পরে যদি তাচ প্রত্যয় থাকে তাহলে কি হবে বিকল্পে ইট আগম হবে। বিকল্পে ইট আগম মানে কি, ক্লিশ আর পু ধাতুতে আমরা যেভাবে তাচ প্রত্যয় করছি প্রত্যয় নির্ণয় করছি সেভাবে প্রত্যয় হবে, এছাড়াও আবার অন্যভাবে ইট আগম হবে, সেই জন্য কি বলা হয়েছে বিকল্পে, তার মানে কি এক্ষেত্রে দুটো কাজ সংঘটিত হয় তাই বিকল্পে বলা, বিকল্পে ইট আগম হবে। তো দেখো যে ক্লিশ যুক্ত তাচ পরে ক্লিশিত্বা, ক্লিশিত্বা এখানে দেখতে পাচ্ছি তালবস্যই হস্য হয়েছে মানে ইট আগম হয়েছে। আবার একটা রূপ হতে পারে কি ক্লিষ্টুয়া হতে পারে, ক্লিষ্টুয়া হতে পারে, কি বললাম ক্লিশিত্বা হতে পারে আবার ক্লিষ্ট হতে পারে। তাহলে কেউ যে পরীক্ষায় যদি আমরা ক্লিষ্টুয়া লিখি তবেও সঠিক, আবার যদি ক্লিশিত্বা লিখি তবেও সঠিক। নেক্সট হচ্ছে পু, যেহেতু ক্লিশ আর পু ধাতু বলা, পু যুক্ত তাচ পরে কি হচ্ছে পবিত্বা, পবিত্বা, আবার কি হতে পারে পুত্বা। পবিত্বাটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইট আগম হয়েছে, এই পবিত্বার ক্ষেত্রে ইট আগম হয়েছে, আর পুত্বাটা যেটা আমরা যেভাবে আমরা তাচ প্রত্যয় করছি নির্ণয় ঠিক সেভাবেই হয়েছে, রূপের কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি হলো যে ক্লিশ আর পু ধাতুর উত্তর যদি তাচ প্রত্যয় থাকে সেক্ষেত্রে বিকল্পে এটা ইট আগম হতে পারে, আবার এমনি তাচ প্রত্যয় যেভাবে হয় সেভাবেও। নেক্সট নিয়ম বলছে যে তাচ প্রত্যয় ইট আগম হলে, তাহলে আমরা আগেই দেখলাম ইট আগম হওয়া মানে হচ্ছে হস্যের আগম হওয়া, তাচ প্রত্যয় ইট আগম হলে লিক আর রুচ ধাতুর ক্ষেত্রে, এই ধাতুগুলোর ক্ষেত্রে যে লিক আর রুচ ধাতু বললাম এক্ষেত্রে কিন্তু ইট আগম হবে, এবং এটা যদি সম্ভব হয় তাহলে আবার এই দুটো ধাতু কিন্তু বিকল্পে গুণও হবে। কি বললাম যে তাচ প্রত্যয়ে যদি ইট আগম হয় তাহলে এই লিক আর রুচ ধাতুর ক্ষেত্রে ইট আগমে যেমন একটা প্রত্যয়ের রূপ পাবো আমরা, তেমনি আবার গুণ হয়ে একটা রূপ পাবো। তাহলে দেখো যে লিখ যুক্ত তাচ করে আমরা লিখিত্বা, এবং লিখিত্বার মধ্যে বুঝতে পারছি ইট আগম হয়েছে, আর কি হচ্ছে আবার লেখিত্বা হচ্ছে, তাহলে লেখিত্বাটা কি বোঝা যাচ্ছে যে এখানে গুণ হয়েছে, কারণ গুণ হলে হস্যই দীর্ঘ স্থানে কি হয় একার হয়, তাহলে এখানে হস্যই স্থানে একার হয়ে লেখিত্বা হয়ে গেল। লিখিত্বা হতে পারে আবার লেখিত্বা, এই দুটোই কিন্তু সঠিক। সেম রুচ ধাতুর ক্ষেত্রেও রুচিত্বা আর রচিত্বা, রচিত্বাটা ইট আগমের ফলে হচ্ছে আর রচিত্বাটা কি গুণের ফলে হচ্ছে। রচিত্বা কেন হলো, কারণ রয় হস্য ছিল আর হস্য দীর্ঘ স্থানে যদি গুণ হয় তাহলে কি হয় ওকার হয়ে যায়, তাই রয় ওকার হয়ে গেল। রচিত্বাও যেমন সঠিক তেমন রচিত্বা হচ্ছে সঠিক। তাহলে কি ধাতু লিক আর রুচ ধাতু, এই দুটো ধাতু মাথায় রাখতে হবে যে এখানে যেমন ইট আগমের ফলেও একটা প্রত্যয়ের রূপ পাওয়া যায় তেমন আবার বিকল্পে গুণও হতে পারে। লাস্ট নিয়মটা হচ্ছে আমাদের
তাজ প্রত্যয়ান্ত শব্দের পরে, তাজ প্রত্যয়ান্ত যে শব্দ তারপরে যদি অলম আর খলু, এই দুটো কি, এই দুটো অব্যয় এবং নিষেধার্থক অব্যয়, মানে নিষেধ করা বোঝায় এই দুটো অব্যয় দিয়ে। তাহলে এই দুটো অব্যয় যদি থাকে তাহলে কিন্তু সেই প্রত্যয়ান্ত পদটা কিন্তু সমাপিকা ক্রিয়ার কাজ করে। তো প্রথমেই আমরা জানলাম যে অসমাপিকা ক্রিয়ার স্থলেই তাজ প্রত্যয়টা হয়, কিন্তু যদি আমরা এই অলম আর খলু আবার এই অব্যয় দুটো পাই তাজ প্রত্যয়ের পরে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই বাক্যটা সমাপিকা ক্রিয়া কাজ করে। যেমন কি গত্বা অলম বা খলু, ভুক্তয়া অলম বা খলু, এক্ষেত্রে কিন্তু আমাদের বাক্যটা সম্পূর্ণ হয়ে গেছে, এটা সমাপিকা ক্রিয়ার কাজ করবে, মানে যাওয়ার দরকার নেই, খাওয়ার দরকার নেই। শ্রুত্বা অলম আর খলু এই দুটো হলো নিষেধার্থ, এবং এই দুটোর পরে বা আগে, মানে গত্বা অলমও হতে পারে, আবার অলম গত্বা হতে পারে, অলং ভুক্তয়া হতে পারে, দু রকমই হতে পারে, দুটোই সেম অর্থই বোঝায়। তো হচ্ছে যদি তাহলে অলম আর খলু আগে ও পরে তাজ প্রত্যয়ান্ত শব্দে থাকে, তাহলে কিন্তু সেই প্রত্যয়ে তো পদটা সমাপিকা ক্রিয়ার কাজ করে। আজকে দেখো এখানে কতগুলো আমি তাজ প্রত্যয়ান্ত পদ দিয়েছি, মানে এই পদগুলো তাজ প্রত্যয় যুক্ত হয়েই তৈরি হয়েছে, এই ধাতুগুলোর সাথে তাজ প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়েছে। যেমন হচ্ছে ইষ্টুয়া, ইস ধাতুর সাথে তাজ প্রত্যয় করে হয় ইষ্টুয়া। জগধুয়া, অধাতুর সাথে তাজ প্রত্যয় করে হয় জগধুয়া। তপ্তয়া, তপ ধাতুর সাথে তাজ প্রত্যয়। চিত্তয়া, চি ধাতুর সাথে। গীত্তয়া হচ্ছে গই ধাতুর সাথে, মানে গান করা যেটা বোঝায়। ধৃত্তয়া হলো ধৃ ধাতুর সাথে। মত্তয়া হচ্ছে মন ধাতুর সাথে। এই ধাতুগুলোর সাথে যদি আমরা তাজ প্রত্যয় যুক্ত করি তাহলে এইরকমই রূপ পাই। এবারে এই নিয়মগুলো পড়ার পরে, ভালো করে পড়ার পরে তোমরা বইতে একবার তাজ প্রত্যয়ের যে লিস্টটা রয়েছে, কি কি ধাতু, কোন কোন ধাতুর সাথে তাজ প্রত্যয় করলে কি হয়, এইগুলো এবার একবার তোমরা জাস্ট চোখ বুলিয়ে নেবে, তোমাদের আর জীবনে কখনো ভুল হবে না। কারণ আমরা এই নিয়মগুলো থেকে জেনে গেছি যে কোন কোন ধাতুর পরে তাজ প্রত্যয় যুক্ত হলে রূপটা আমরা কি পাবো সেটা আমরা জেনেছি। এবারে আমরা যদি বইয়ের লিস্টটা একবার দেখি তাহলে জাস্ট একবার পড়লেই আমাদের সেই জিনিসটা মাথায় এসে যাবে। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি, এবং আজকে আমরা তাজ প্রত্যয় সম্বন্ধে জানলাম। যদি তোমাদের আর তাজ প্রত্যয় নিয়ে আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।